আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে, আমরা সর্বোপরি আমাদের ভূমিকার মধ্যে পাচ্ছি কি, এইটা হচ্ছে বিট বাইট, যেটা অত ছোট ডাটা আমরা যেমন মেমোরিতে রাখতাম, এইখানে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাটাগুলো অনেক বড় বড় হওয়ায় এবং এদের অ্যাড্রেস গুলো অনেক হওয়ায় সেই ক্ষেত্রে এগুলো যে নামে সংরক্ষিত করা হয় বা যে প্রোগ্রামে সংরক্ষিত করা হয় সেটাকে হচ্ছে পাইথন প্রোগ্রামের মধ্যে ভেরিয়েবল বলে। ভেরিয়েবল হলো প্রোগ্রাম কর্তৃক দেওয়া কয়েকটি বিট বাইট সংস্করণের মেমোরি স্পেস বা জায়গা, যার নাম জায়গার নাম, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জায়গার নাম যে নামের অধীনে ডাটা রাখা হয়। এক্ষেত্রে প্রোগ্রাম বা প্রোগ্রাম ব্যবহারকারী জানার দরকার নেই যে মেমোরি কোন অ্যাড্রেস কোন ডাটা রাখা হয়। কেবলমাত্র সঠিক নিয়মে উপযুক্ত ডাটা টাইপের প্রয়োজন মতো ভেরিয়েবল ঘোষণা করে ডাটা রাখা যায়। প্রয়োজনে তা সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার করা যায়। উল্লেখ্য, কোনো ভেরিয়েবলের যে কোনো সময় কেবল একটি মাত্র ডাটা রাখা সম্ভব। ভেরিয়েবলের পুরাতন মান সর্বদাই নতুন মান দ্বারা কি করে প্রতিস্থাপন করে। আচ্ছা, এবার আসেন আমরা বুঝি যে ভেরিয়েবলটা আসলে এখানে কি। ভেরিয়েবল ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরির সেই নির্ধারিত জায়গা যেখানে বিভিন্ন মান বা ভ্যালু জমা রাখা যায়। তাহলে কি বোঝাচ্ছে, ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারের মেমোরির সেই নির্ধারিত জায়গা যেখানে বিভিন্ন মান কি করা যায়, জমা রাখা যায়। ভেরিয়েবল তৈরি করা মানেই কম্পিউটার মেমোরিতে একটা নির্দিষ্ট স্পেস সঞ্চয় করে রাখা। ভেরিয়েবল আপনি যখন তৈরি করলেন তখন কি করলেন, ওই মেমোরিতে নির্দিষ্ট একটা কি করলেন আপনি, জায়গা তৈরি করলেন। ঠিক আছে, নির্দিষ্ট স্পেস সঞ্চয় করে রাখলেন। কোন ভেরিয়েবল কি ধরনের ডাটা রেকর্ড বা স্টোর করবে, কোন ভেরিয়েবল কি ধরনের ডাটা রেকর্ড বা স্টোর করবে, সেটা ওই ভেরিয়েবলের উপর নির্ভর করে। আপনার ওই ভেরিয়েবলটা কি ধরনের ডাটা স্টোর করবে সেটা সেই ভেরিয়েবলের উপর নির্ভর করবে। আমরা যখন কোনো ভেরিয়েবলের ডিক্লেয়ার করি তখন কম্পিউটার সেই ভেরিয়েবলের জন্য কিছু নির্দিষ্ট মেমরি নির্ধারণ করে দেয়। অর্থাৎ আপনি যখন কোনো একটা ফাইলের বা প্রোগ্রামের নির্দিষ্ট নাম দিবেন তখন সেই ডাটাটা কিন্তু সেই প্রোগ্রামের মধ্যেই বা ফাইলের মধ্যেই সেটা কি হবে, স্টোরেজ হবে। প্রতিটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস ইউনিক হয়, প্রত্যেকটার মেমোরি অ্যাড্রেস ইউনিক হয়। এখানে মেমোরি অ্যাড্রেস বলতে আমরা যদি ডকুমেন্ট রাখি কোনো ফাইলের মধ্যে তাহলে কি হবে, প্রত্যেকটা ফাইলের নাম কিন্তু এখানে আলাদা আলাদা হবে। সেই ক্ষেত্রে এখানে বলছে প্রতিটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস ইউনিক হয়। প্রোগ্রামের প্রয়োজনে ওই ভেরিয়েবলের নাম বা নাম সম্পূর্ণ মেমোরি লোকেশনে ভ্যালু জমা করে রাখা যায়। আবার প্রয়োজনের সময় সেই নাম ব্যবহার করে ওই লোকেশনের ভ্যালুকে অ্যাক্সেস করা যায়। উপরে প্রয়োজনের সময় সেই নাম ব্যবহার করে লোকেশন ভ্যালুকে অ্যাক্সেস করা যায় এবং কাজে লাগানো যায়। এই জন্য অবশ্যই ভেরিয়েবলের নামটি অর্থপূর্ণ হওয়া উচিত। অর্থাৎ আপনি একটা ফাইলের নাম দিবেন বা একটা ভ্যারিয়েবলের যখন নাম দিবেন, আপনি যদি কোনো সংখ্যা দিয়ে লিখে রাখেন তাহলে কি হবে, সেই সংখ্যাটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, বা সেই ফাইলটার মধ্যে কোন ধরনের তথ্য আপনি স্টোর করেছেন সেইটা আপনি বুঝতে পারবেন না যদি না আপনি প্রত্যেকটা ফাইলের আলাদা আলাদা ক্যাটাগরি বা স্টোর গুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে সাজিয়ে রাখেন। ঠিক আছে, বা নাম সেই অনুযায়ী সিলেকশন করে দেন। একটি ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু জমা রাখার জন্য একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়। একটি ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু জমা রাখার জন্য একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়। আমরা যদি কোনো ভ্যালু কোনো ভেরিয়েবলে স্টোর করি সমান চিহ্ন দিয়ে এবং এন্টার প্রেস করি, তখন সমান চিহ্নের ডান পাশে ভ্যালুটি সমান চিহ্নের বাম পাশে ভেরিয়েবল জমা হয়ে যাবে, যেখানে আমরা পরবর্তীতে স্টেটমেন্টের নাম উল্লেখপূর্বক ব্যবহার করতে পারবো। তাহলে এটা আরেকটু বুঝি আমরা, যে একটি ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু রাখা যায়, অর্থাৎ একটা ভেরিয়েবল আপনি ক্রিয়েট করছেন অর্থাৎ ফোল্ডার আপনি ক্রিয়েট করছেন, তাহলে কি হবে, এইটার মধ্যে যদি আপনি কোনো ভ্যালু বা ফাইলকে জমা রাখেন তাহলে কি করতে হবে, একটি সমান চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, জমা রাখার জন্য অবশ্যই একটি সমান চিহ্ন ব্যবহার করতে হবে, যেহেতু এটা প্রোগ্রামিং এ। তো একটি সমান চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা যদি কোনো ভ্যালু বা কোনো একটা ভেরিয়েবল স্টোর করি সমান চিহ্ন দিয়ে এবং এন্টার প্রেস করি, তখন সমান চিহ্ন ডান পাশের ভ্যালুটি সমান চিহ্নের বাম পাশের ভেরিয়েবলের জমা হয়ে যাবে। অর্থাৎ কি বলছে, সমান চিহ্নের ডান পাশের ভ্যালুটি সমান চিহ্নের বাম পাশে হবে কেন, ইন্টার প্রেস করলে তখন কি হয়, আপনি যখন ইন্টার দিবেন ইকুয়াল প্রেস করে ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পরে আপনার ওই লাইনটা কিন্তু ওই সমান চিহ্নের পরে কি হবে, ইন্টার দেওয়ার সাথে সাথে লাইনটা ব্রেক হয়ে আপনার নিচে আরো একটা লাইন যখন আপনি লিখবেন, অর্থাৎ সমান দেওয়ার পরে আমরা যখন অঙ্ক করছি তো লেখা ছিল কি, ধরে নেন 7+7 সমান সমান এইটার যোগফল কত 14, যখন আপনি লিখবেন 14-র বাম পাশে কিন্তু কি হয়ে যাবে, আপনার সমান চিহ্নটা পড়বে। সেই কথাটা এখানে বলছে, সেই প্রোগ্রামিং এ আপনি যখন ভ্যালুটি সমান চিহ্নের বাম পাশে ভেরিয়েবল জমা হয়ে যাবে সেটাকে আমরা পরবর্তীতে স্টেটমেন্টের নামে উল্লেখপূর্বক ব্যবহার করতে পারবো।
স্টেটমেন্ট হিসেবে বা ফলাফল হিসেবে ব্যবহার করতে পারবো। ভ্যারিয়েবলের নামকরণের নিয়মাবলী, এখন আমরা ভ্যারিয়েবলটা নামকরণ করতে হবে আমরা বুঝলাম, এখন এটা নাম করার যে নিয়ম আছে এই নিয়মটা আমরা একটু বুঝি। দেখেন, ভেরিয়েবলের নামের মধ্যে কোনো খালি জায়গা বা স্পেস ব্যবহার করা যাবে না। যেমন রেক্টেঙ্গেল এরিয়া, ফার্স্ট নাম্বার, তারপরে হচ্ছে সামেশন ভ্যালু, এইটার মধ্যে কোনো ফাঁকা রাখা যাবে না। অর্থাৎ আমরা যদি কোনো এক্সেল প্রোগ্রামে যখন আমরা কোনো ফর্মুলা ইউজ করি, ইকুয়ালের পরে কিন্তু কোনো আমরা স্পেস বা ফাঁকা রাখতে পারি না। তখন কি হয়, ইকুয়ালের পরেই আমরা ব্র্যাকেট সাইন দিয়ে আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলাটা লিখে দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করলে আমরা ফলাফলটা প্রদর্শন করে। তো ঠিক একইভাবে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো খালি জায়গা বা স্পেস আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন রেক্টেঙ্গেল এরিয়া, অর্থাৎ চার কোণা রেক্টেঙ্গেল, সে বর্গাকার এরিয়া, ফার্স্ট নাম্বার, আর সামেশন ভ্যালু ইত্যাদি, এই ধরনের আপনি ফাঁকা জায়গা কিন্তু রাখতে পারবেন। আচ্ছা, ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে প্রথম অক্ষর অবশ্যই একটি অ্যালফাবেটিক লেটার, আপার কেস অর লোয়ার কেস অথবা আন্ডারস্কোর হবে। তাহলে কি বোঝাচ্ছে, ভেরিয়েবলের আমরা নামের মধ্যে প্রথমে বুঝলাম কি কোনো খালি জায়গা রাখা যাবে না। পরে বলছে যে ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে প্রথম অক্ষর অবশ্যই অ্যালফাবেটিক লেটার, অর্থাৎ এবিসিডি যে অক্ষর আছে, আপার কেসও হতে পারে অথবা লোয়ার কেসও হতে পারে অথবা একটা আন্ডারস্কোরও হতে পারে। তবে মানে যেমন এখানে নাম্বারের আগে দেখেন একটা আন্ডারস্কোর দেওয়া আছে, এরপরে লেন্থ, উইথ, লেন্থ, এইগুলো লেখার আগে যেমন ক্যাপিটাল আপনার অ্যালফাবেট ব্যবহার করা আছে। কিন্তু ফার্স্ট অন নাম্বার, এল এসটি, এ ওয়ান এসটি, ফার্স্ট অন নাম্বার, অ্যাট দ্য রেট নাম্বার, কমা দিয়ে সেকেন্ড নাম্বার, কমা দিয়ে পার্সেন্টেজ লেখা যাবে না। মানে এইভাবে আপনি কোনো সংখ্যা কিন্তু ব্যবহার করতে পারবেন না, আপনাকে অবশ্যই অক্ষর ব্যবহার করতে হবে। যদিও ভেরিয়েবলের শুরুতে আন্ডারস্কোর ব্যবহার করা যায়, কিন্তু পাইথনের কনভেনশন হচ্ছে ভেরিয়েবলের নাম সবসময় লোয়ার কেস লেটার দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ আপনি পাইথন প্রোগ্রামিং আপনি লোয়ার কেস লেটার দিয়েই সবসময় আপনাকে লেখা শুরু করতে হবে। না, আমার লাগাচ্ছে। এরপরে বলছে যে প্রথম অক্ষরের পর যদি কোনো লেটার বা আন্ডারস্কোর নাম্বার ব্যবহার করা যাবে, প্রথম অক্ষরের পরে যে কোনো লেটার আন্ডারস্কোর নাম্বার ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনার প্রথম অক্ষরটা আগে কি বলছে, অবশ্যই সেটা আপনি যখন পাইথন প্রোগ্রামে লিখবেন বা প্রোগ্রামিং এর ব্যাকএন্ড লিখবেন, দেখবেন সবসময় দেখবেন যে এটা ছোট মানে লোয়ার কেস লেটার দিয়েই লেখা আছে। বাট পরে একটা আপনার লেটার লেখার পরে সেটা কি করতে হবে, প্রথম অক্ষর যখন আপনার লেখা হয়ে যাবে পরে আপনি লেটার আন্ডারস্কোর নাম্বার যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। যেমন নাম্বার ওয়ান রেক্টেঙ্গেল আন্ডারস্কোর এরিয়া, তারপরে এরিয়া আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর দা আন্ডারস্কোর রেক্টেঙ্গেল, এটা হচ্ছে উদাহরণ আর কি। এরপরে বলছে ভেরিয়েবলে আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো বিশেষ চিহ্ন, যেমন এইটা কি বিস্ময়সূচক চিহ্ন, তারপরে অ্যাট দ্য রেট সাইন, হ্যাশ সাইন, ডলার সাইন, পার্সেন্টেজ, ঠিক আছে, অ্যান্ড, তারপরে স্টার, তারপরে হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, দেন ব্র্যাকেট গুলো আপনি ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই ধরনের কোনো কিছু, যেমন এইচ দিয়ে লিখছেন আপনি পাইথন প্রোগ্রামে শুরু করছেন, যেহেতু আপনার ক্যাপিটাল লেটার মানে অক্ষর দিয়ে শুরু করতে হবে, অ্যালফাবেটিক টেক্সট দিয়ে আপনি এটা শুরু করবেন, তো এইচ আপনি দিয়েছেন, ক্যাপিটাল লেটার এইচ দিয়েছেন, বাট এইটা আপনি কোনো হ্যাশ বা স্টার এইটা আপনি ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, এইবার আসেন যে পাইথন এক মেইল, অ্যাট দ্য রেট, কমা এইচ ইত্যাদি ব্যবহার করা ফার্স্ট লেটার বা লোয়ার কেস লেটার এর ভিন্ন ভিন্ন অর্থ বিদ্যমান। অর্থাৎ আপনি এইটা লিখছেন মেইল অ্যাট দ্য রেট, ঠিক আছে, তারপরে কমা দিচ্ছেন, এরপরে এজ লিখছেন দিয়ে ক্লোন চিহ্ন দিচ্ছেন, ইত্যাদি ব্যবহার করা ফার্স্ট লেটার বা লোয়ার কেস লেটারের ভিন্ন ভিন্ন অর্থ বিদ্যমান। মানে এইটাতে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ আপনার বহন করবে। অর্থাৎ এরিয়া, কমা এরিয়া ইত্যাদিকে ভিন্ন ভিন্ন ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে, কিন্তু এরিয়া এরপরে এরিয়া দিয়ে আন্ডারস্কোরকে দুইটি আলাদা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। তাহলে এখানে বোঝাচ্ছে কি আলাদা কেন বলছে, এখানে দেখেন এরিয়া কথাটা লিখছে, একবার লিখছে বড় হাতের অক্ষর দিয়ে, আরেকবার এরিয়া কথাটা লিখছে ছোট হাতের অক্ষর দিয়ে। তাহলে এইখানে দুইটাকে আলাদা করতে পারবেন কিভাবে, যে আমার একটা আছে ক্যাপিটাল লেটার আরেকটা আছে স্মল লেটার, মানে এই অক্ষর দিয়ে শুরু করছেন, তাই না, দুটো আলাদা করতে পারবেন। বাট এইখানে এরিয়া কথাটা কিন্তু এরিয়া কথাটা এখানে লিখছেন আপনি বড় হাতের অক্ষর দিয়ে, এই জায়গায় এরিয়া কথাটাকে লিখছেন আপনি বড় হাতের অক্ষর দিয়ে, বাট পিছনে আপনার একটা আন্ডারস্কোর দেওয়া থাকলেও কি হবে, এরিয়া কথাটা দুইটাই আপনি শুরু করছেন কি বড় হাতের অক্ষর দিয়ে, এই জন্য এইটা কি দুইটা আলাদা ভেরিয়েবল হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। তাহলে এটা থেকে আমরা বুঝতেছি যে আপনি সেম অ্যালফাবেটিক অক্ষর দিয়ে বা সেম লেখাটাকে আপনি দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। আদারওয়াইজ আপনি একটাকে ছোট হাতের
অক্ষর দিয়ে লিখছেন, আরেকটাকে বড় হাতের অক্ষর দিয়ে লিখছেন, একই লেখা, কিন্তু দুইটাকে আপনি ভিন্ন ভিন্ন ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার দিতে পারবেন। পাইথনে ভেরিয়েবলের নাম হিসাবে এর কিওয়ার্ড সমূহ ব্যবহার করা যাবে না, যেমন ইফ, এলস, if, for, while, break, continue, expect, as, in, is, true, false, yard, non, diff, del, class ইত্যাদি। মানে এইগুলো আপনি ভেরিয়েবলের নাম হিসাবে, এগুলো তো কিওয়ার্ড, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না ভেরিয়েবলের নাম হিসেবে। অর্থাৎ পাইথনের যে কিওয়ার্ড গুলো আছে, আমরা গতদিন কিওয়ার্ডের ক্লাসে দেখছিলাম, মৌলিক যে ধারণা, ওইখানে কিওয়ার্ডে হচ্ছে আপনার একটা প্যাটার্ন দেওয়া ছিল, একটা ছক ছিল, তো ওইখানে এগুলো লেখা ছিল। তো আপনি ভেরিয়েবল হিসাবে এখানে যে কিওয়ার্ড গুলো সিলেকশন করা থাকবে, এই কি গুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এবার বলছে ভেরিয়েবলের নাম হিসাবে অর্থবোধক নাম ব্যবহার করাই যুক্তিযুক্ত। অর্থাৎ যেটার নাম আপনি বুঝবেন, আপনি এমন কোন নাম দিলে যেটা আপনি বুঝতে পারবেন না, এটা অনর্থক নাম হিসেবে আপনার পরিহার করাই শ্রেয়। আপনি বুঝতে পারতেছেন না, আপনি অনেকগুলো ফাইল 1 2 3 দিয়ে দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা ফাইলে এমএস ওয়ার্ড এর কাজ করে রাখছেন। আমি উদাহরণস্বরূপ কিন্তু বোঝাচ্ছি, কোনো একটা ফাইলে আপনি এমএস ওয়ার্ড এর কাজ করে রাখছেন, বাট ওইখানে এমএস ওয়ার্ড নাম বা ফাইলের নাম হিসেবে আপনি শুধুমাত্র 1 দিয়ে রাখছেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনি আসলে কিছুই বুঝতে পারবেন না। এইবার দেখেন যে ভেরিয়েবলের নামের হিসাবে অর্থবোধক নাম ব্যবহার করাই যুক্তিযুক্ত, অনর্থক নাম পরিহার করাই শ্রেয়। যেমন আয়তক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করার জন্য লেন্থ, ওয়াইড, রেক্টেঙ্গেল, এরিয়া ব্যবহার করাই শ্রেয়, এ বি আর নয়। আপনি যদি এখানে এ দেন, অর্থাৎ লেন্থ বোঝানোর জন্য এ দিলেন, রেক্টেঙ্গেল বোঝানোর জন্য বি দিলেন, বা সামথিং এখানে অক্ষর ব্যবহার করলেন, তাহলে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন না। এইটাই মূলত বোঝাইছে। এবার ভেরিয়েবলের মান অ্যাসাইন করা। ঠিক আছে, অ্যাসাইন ভ্যালু অফ ভেরিয়েবলস। ভেরিয়েবলের মানগুলোকে আপনি কিভাবে অ্যাসাইন করবেন? পাইথনে কি বলছে? এস্থেটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ নয়, পাইথন হচ্ছে এস্থেটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, এটা না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করবেন? ভেরিয়েবল তৈরি করার সময় কোন টাইপের ডাটা রাখবো এবং ওই ভেরিয়েবলটা বলে দিতে হয়। মানে আপনি কোন টাইপের ডাটা রাখতেছেন, আপনি একটার মধ্যে শুধুমাত্র নাম্বারিক নিউমেরিক ডাটা রাখতে পারেন, আরেকটার মধ্যে টেক্সট ডাটা রাখতে পারেন, আপনার আরেকটার মধ্যে যদি অডিও ডাটা রাখেন, অর্থাৎ স্টোর হিসেবে আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেই অনুযায়ী আপনাদেরকে ব্যবহার করতে হবে। পাইথনে যেভাবে বলে দিতে হয় না, শুধু ভেরিয়েবলের একটা নাম দিয়ে যে কোনো ডাটা অ্যাসাইন করা যায়। আপনি কোনো একটা নাম দিয়ে, ভেরিয়েবলের কোনো একটা নাম দিয়ে ডাটা কি করতে পারবেন, অ্যাসাইন করতে পারবেন। পাইথনে কোনো ভেরিয়েবলের ডাটা অ্যাসাইন করলে তা অটোমেটিক ডাটা টাইপে সেট করে নেয়। মানে আপনি অ্যাসাইন করলেন, জাস্ট ভেরিয়েবলের নাম হিসেবে অ্যাসাইন করে নিলে ওইটা অটোমেটিক ডাটা টাইপ হিসেবে সেভ হয়ে যায়। পাইথনে সমতা চিহ্ন অর্থাৎ সমান এর মধ্যে কোনো ধরনের মান বা ভেরিয়েবল হিসেবে স্টোর করা যায়, এই ক্ষেত্রে আলাদা কোনো ডিক্লারেশনের প্রয়োজন নেই। মানে আপনাকে ভেরিয়েবলের জন্য আলাদা ডিক্লারেশন বলে দিতে হবে না যে এটা আসলে আমার ভেরিয়েবল। আপনি যখন ইকুয়াল চিহ্নের মধ্যে ভেরিয়েবল হিসাবে স্টোর করবেন, ইকুয়াল চিহ্ন দিলেই সেটা সে বুঝে যাবে যে এটা হচ্ছে কোনো ভেরিয়েবল হিসাবে আছে। তখন আপনাকে আলাদা ডিক্লারেশন দিতে হবে না যে দিস ইজ ভেরিয়েবল। তারপরে বলছে যে সমতা চিহ্নের বাম পাশে ব্যবহৃত শব্দটি ভেরিয়েবলের নাম এবং ডান পাশের সংখ্যাটি ভেরিয়েবলের মান নির্দেশ করে। অর্থাৎ বাম পাশে যে লেখাটা, সমান চিহ্নের বামে যেটা লিখবেন সেইটা হচ্ছে নাম হিসেবে ব্যবহার করবেন। আরেকটা ডান পাশের যে সংখ্যাটা থাকবে সেইটা হচ্ছে ভেরিয়েবলের মান থাকবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে এভাবেও বোঝাই যে আপনি এখানে লিখে দিলেন 20, এখন 20 আপনি মানে বানান করে ইংরেজিতে TWEN 20 20 লিখে দেওয়ার পরে ইকুয়াল সাইন দিয়েছেন, এবং পাশে যখন আপনি 20 কথাটা আবার সংখ্যাতে লিখে দিবেন, এই সংখ্যাটা হচ্ছে মান ডান পাশে, এবং বাম পাশে হচ্ছে ওইটা নাম হিসেবে থাকবে। এরপরে বলছে ভেরিয়েবলের মান পুনর্নির্ধারণ, মানে রিঅ্যারেঞ্জমেন্ট টু ভেরিয়েবল ভ্যালুস। আপনি পরবর্তীতে এটা রিঅ্যারেঞ্জ করবেন কিভাবে? পাইথনে কোনো ভেরিয়েবলের মধ্যে একাধিকবার নতুন নতুন ভ্যালু স্টোর করা যায়। আপনি নতুন ভ্যালু স্টোর করতে পারবেন, ঠিক আছে, এভাবে কোনো ভেরিয়েবলের মান বারবার নির্ধারণ করার এই প্রক্রিয়াকে রিঅ্যাসেসমেন্ট অফ ভেরিয়েবল, রিঅ্যাসাইনমেন্ট। অর্থাৎ আপনি বারবার এটাকে পরিবর্তন করছেন, অর্থাৎ পুরোনোটাকে বাদ দিয়ে আপনি আবার নতুন মান হিসাবে এটাকে কি করছেন, নির্ধারণ করে দিচ্ছেন। তবে এই ক্ষেত্রে সর্বশেষ স্টোরকৃত মানটি ভেরিয়েবলের মান হিসেবে জমা থাকবে। ঠিক আছে, অনেক সময় আমাদের লেখার মধ্যে যখন কোনো ভুল হয়, আমরা কি করি, সেই ভুলটা কেটে যখন সংশোধন করি, তাহলে কি হয়েছে, ওই ভুলটাকে আমরা রিপ্লেস করছি নতুন কোনো কিছু একটা দিয়ে যেটা এর সঠিক মান। এখন পাইথনে ভেরিয়েবলের নির্দিষ্ট কোনো ডাটা টাইপ নেই,
তাই একই ভেরিয়েবল প্রথমে একটি নাম্বার, পরবর্তীতে সেটা একটি স্ট্রিং এ জমা রাখা হয়। প্রথমে এটা হচ্ছে একটি নাম্বার, পরবর্তীতে সেটা একটি স্ট্রিং হিসাবে জমা করে রাখে। আচ্ছা, স্ট্রিং কি এটা আমরা পরবর্তীতে জানবো। একাধিক ভেরিয়েবলস এর মান নির্ণয়। এবার একসাথে অনেকগুলো ভেরিয়েবলস এর মান আপনি কিভাবে নির্ণয় করবেন। এইবার দেখেন, প্রোগ্রামের মান হলো ডাটা প্রসেসিং। ডাটা ছাড়া প্রোগ্রামিং অসম্ভব। কম্পিউটারে কোন প্রোগ্রাম লিখতে হয়, কম্পিউটারকে অবশ্যই ওই নির্দিষ্ট প্রোগ্রামের জন্য ডাটা ইনপুট দিতে হবে। প্রোগ্রামে ব্যবহৃত যে কোনো মানই হচ্ছে ডাটা। আচ্ছা, আমরা একটু বুঝি স্ট্যান্ডার্ড ডাটা টাইপ বলতে কি বোঝাচ্ছে। প্রোগ্রামের মান হলো ডাটা প্রসেসিং। প্রোগ্রামিং এর মানে হচ্ছে ডাটা প্রসেসিং করা। আপনি ডাটা প্রসেসিং করবেন মানে প্রোগ্রামিং করবেন। আচ্ছা, ডাটা ছাড়া প্রোগ্রামিং অসম্ভব। কম্পিউটারে কোনো প্রোগ্রাম লিখতে হলে কম্পিউটার অবশ্যই ওই নির্দিষ্ট প্রোগ্রামের জন্য ডাটা ইনপুট দিতে হবে। আপনি একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার ওই রিলেটেড ডাটা কি করতে হবে, কম্পিউটারে লিখতে হবে। প্রোগ্রামে ব্যবহৃত কোনো মানকে ডাটা পাইথনের ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, তারপরে ক্যারেক্টার, স্ট্রিং, লজিক্যাল ইত্যাদি প্রায় সব ধরনের ডাটা নিয়েই কাজ করা যায় পাইথনে। তাহলে কি কি যায়, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার, স্ট্রিং এবং লজিক্যাল ইত্যাদি প্রায় সব ধরনের, এগুলো কিন্তু সব ডাটা। এই সবগুলো ডাটা নিয়েই কাজ করা যায়। তবে ডাটার মান, ধরন এবং মেমোরি স্পেস সংরক্ষণের ভিত্তিতে পাইথনকে 5 ধরনের স্ট্যান্ডার্ডের ডাটা টাইপ রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি হয়, ডাটা টাইপের এক একটা ডাটা টাইপ। এবার এই ধরনের কি মান এবং ধরন মেমোরি স্পেস সংরক্ষণের ভিত্তিতে আবার 5টা ভাগে ভাগ করছে, যেমন সংখ্যা, স্ট্রিং, লিস্ট, টাপল আর ডিকশনারি। ঠিক আছে, এইটা হচ্ছে সংরক্ষণের ভিত্তিতে আপনি যখন ডাটাগুলো সংরক্ষণ করবেন, এই সংরক্ষণের ভিত্তিতে এখানে 1 2 3 4 5টা, দেখেন 5টা ডাটা আছে, সংখ্যা, স্ট্রিং, লিস্ট, টাপল আর ডিকশনারি। এই পাঁচটাকে, এই পাঁচটার যে নাম দেখছেন, এই পাঁচটার বিস্তারিত পরবর্তীতে যে চ্যাপ্টার গুলো আমাদের আসতেছে, প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবেন এই স্ট্রিং নিয়ে একটা চ্যাপ্টার, নাম্বার নিয়ে একটা চ্যাপ্টার, লিস্ট নিয়ে একটা চ্যাপ্টার, টাপল নিয়ে একটা চ্যাপ্টার এবং ডিকশনারি নিয়ে একটা চ্যাপ্টার। এই প্রত্যেকটা নিয়ে এক একটা চ্যাপ্টার থাকবে। এবার আসেন সংখ্যায়। এখানে অল্প পরিসরে বোঝানো হয়েছে, ছোট পরিসরে বোঝাইছে যে সংখ্যাটা কি। নাম্বার, নাম্বার হচ্ছে কোনো প্রকার সংখ্যা। পাইথনে 4 ধরনের নাম্বার সাপোর্ট করে, যেমন ইন্ট অর্থাৎ ছোট পূর্ণ সংখ্যা, ইন্টিজার যেটাকে বলা হয়, লং বড় পূর্ণ সংখ্যা, অক্টাল সংখ্যা বা হেক্সাডেসিমাল আকারে প্রকাশ করা হয়। তাহলে এটা কিন্তু সংক্ষেপে দিচ্ছে, ইন্ট লেখা আছে, আইএনটি দেখবেন, অর্থাৎ এটা ছোট পূর্ণ সংখ্যা, ছোট পূর্ণ সংখ্যা ইন্টিজার। এরপর হচ্ছে লং পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে কি অক্টাল। আরেকটা হচ্ছে ফ্লোট অর্থাৎ দশমিক সংখ্যা, আরেকটা হচ্ছে কমপ্লেক্স অর্থাৎ জটিল সংখ্যা। এইগুলো হচ্ছে 4 ধরনের সংখ্যা আছে। এরপরে হচ্ছে স্ট্রিং এ কি আসছে, স্ট্রিং এ আসছে হচ্ছে, স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, এর ভিতরে ব্যবহৃত শূন্য বা তার অধিক অক্ষর, সংখ্যা, চিহ্ন, বর্ণ। তাহলে কি হচ্ছে, স্ট্রিং গুলোকে কি বোঝায়, সেটা আপনার ডাবল কোটেশন। যে কোটেশন বলি আমরা, কোটেশনকে মূলত স্ট্রিং বলে, পাইথনের ভাষায় কোটেশনকে স্ট্রিং বলা হয়। সেটা সিঙ্গেল স্ট্রিং হইতে পারে, আবার ডাবল স্ট্রিং হইতে পারে। এরপরে হচ্ছে বিভিন্ন রকম স্কেল অপারেটর এর সাহায্যে নির্ধারিত স্ট্রিং এর অংশবিশেষ অথবা বিভিন্ন পুনর্বিন্যাসের আউটপুট হিসেবেও দেখা যায়। আচ্ছা, এইবার আসেন লিস্ট হিসাবে কি আছে। লিস্ট কি, লিস্ট হলো ব্র্যাকেট এর আবদ্ধ ও কমা দিয়ে আলাদা করা আইটেম। তাহলে কি বলছে, লিস্ট কাকে বলে, লিস্ট হচ্ছে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে লেখাটা থাকবে বা যে কোডিংটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, অথবা কমার মধ্যে যেটা দিয়া আলাদা আইটেম হিসেবে এটা চিহ্নিত করা থাকবে, তখন আমরা এটাকে কি বলবো, লিস্ট বলবো। আমরা যখন একাধিক ডাটা একসঙ্গে রাখতে চাই, তখন লিস্ট ব্যবহার করতে পারি। যদি বলেন, আমি অনেকেই বলছি যে 1 থেকে 10 পর্যন্ত লিখতে সংখ্যায়, তখন আমরা কি করি, 1 লিখছি, দেন কমা দিয়েছি, 2 লিখছি, কমা দিয়েছি, 3 লিখছি, কমা দিয়েছি, এই যে কমা দিলাম, এটা হচ্ছে লিস্ট। এরপরে হচ্ছে টাপল। টাপল কি বলছে, টাপল এর লিস্ট মূলত একরকম, একই রকম, শুধু পার্থক্য হচ্ছে যে টাপল এর প্যারেনথেসিস ব্যবহার হয়, কিন্তু লিস্টে ব্র্যাকেট ব্যবহার করা হয়। এখানে প্যারেনথেসিস ব্যবহার করা, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট। এটা শুধুমাত্র টাপলের ক্ষেত্রে, টাপলটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু লিস্টের ক্ষেত্রে এটা আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। এছাড়া টাপলের মান পরে পরিবর্তন করা যায় না, রিড অনলি ভ্যালু, কিন্তু লিস্টের মান আপডেট করা যায়। তাহলে কি বলছি, টাপলের মান কি করতে পারবো না, আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। টাপলের মান যেটা একবার লেখা হয়ে যাবে সেটা একবারই থাকবে, কিন্তু লিস্টের মান আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আচ্ছা, এবার ডিকশনারি কি, ডিকশনারিতে কি ভ্যালু,
জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ ডিকশনারির মেইন হচ্ছে কি এটা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে। কি ভ্যালু হচ্ছে এটা জোড়ায় জোড়ায় থাকে। যে কোনো ডাটা টাইপের কি হতে পারে, যদিও সাধারণত নাম্বারস বা স্টেটসই কি হিসাবে রেকর্ডের হয়, অন্যদিকে যে কোনো সংখ্যা অবজেক্ট ভ্যালু হিসেবে রেকর্ড হতে পারে। ডিকশনারিকে ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করা হয় এবং ব্র্যাকেটের সাহায্যে ডিকশনারি ভ্যালু অ্যাসাইন করা হয়। ঠিক আছে, ডিকশনারিকে ব্র্যাকেটের মাধ্যমে কি করে প্রকাশ করি এবং ডিকশনারি ভ্যালুকে ব্র্যাকেটের মাধ্যমে অ্যাসাইন করা হচ্ছে। এবার আসেন ডাটা টাইপ কনভার্সন। ডাটা টাইপ কনভার্সন কি? এক টাইপ ভেরিয়েবলকে অন্য টাইপ ভেরিয়েবলে কনভার্ট করার প্রক্রিয়াকে ডাটা টাইপ কনভার্সন বলে। একে টাইপ কাস্টিং ও বলে। পাইথনে এক ধরনের ডাটা টাইপকে অন্য ধরনের ডাটা টাইপে পরিবর্তন করার জন্য বেশ কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে। ইন্টিজার সংখ্যা কনভার্সন, স্ট্রিং অথবা ফ্লো থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্টিজার ফাংশন ব্যবহার করা হয়। দশমিক সংখ্যায় কনভার্সন, স্ট্রিং অথবা ইন্টিজার থেকে ফ্লোট এ কনভার্ট করার জন্য ফ্লোট ফাংশন ব্যবহার করা যায়। স্ট্রিং থেকে ফ্লোটে কনভার্ট করার সময় খেয়াল রাখতে হবে স্ট্রিং এ যাতে কোনো নন নিউমেরিক ক্যারেক্টার না থাকে, অর্থাৎ নম্বর নয়, নন নিউমেরিক বলতে নাম্বার নাই এমন কোনো ক্যারেক্টার যাতে না থাকে এবং একাধিক দশমিক পয়েন্ট না থাকে। ঠিক আছে, এইবার বলছে দশমিক সংখ্যায় যদি কনভার্ট করেন তাহলে কি হচ্ছে, নন নিউমেরিক বলতে এবিসিডি যে অক্ষরগুলো আছে এটা হচ্ছে নন নিউমেরিক। স্ট্রিং এর ভিতরে যদি দশমিক সংখ্যা থাকে এবং তা ইন্টিজার এ কনভার্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্ট্রিং কে প্রথমে ফ্লোট এ এবং ফ্লোট কে ইন্টিজারে কনভার্ট করতে হবে। দশমিক স্ট্রিং সরাসরি ইন্টিজারে রূপান্তর করতে গেলে ইরর দেখাবে। অর্থাৎ দশমিককে আপনি যদি সরাসরি এটা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে ইরর দেখাবে, মানে ভুল এটা দেখাবে। লাস্টে আছে স্ট্রিং এ কনভার্সন। কোনো ভেরিয়েবলকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য str, এরপরে হচ্ছে কি বলছে আপনার ব্র্যাকেট ফাংশন ব্যবহার করেছে। str এখানে হচ্ছে ব্র্যাকেট ফাংশন ব্যবহার করা হয় এটা স্ট্রিং এ কনভার্ট করতে গেলে ভেরিয়েবল। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের পাইথনে ভেরিয়েবল ও ডাটা টাইপ অর্থাৎ তৃতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনা। এখন পরবর্তী অধ্যায়গুলো দেখবেন এরকম ছোট ছোট, অর্থাৎ আমরা এখানে যেগুলো পড়লাম যে স্ট্রিং, তারপরে হচ্ছে লিস্ট, টাপল, ডিকশনারি, এগুলো প্রত্যেকটা নিয়ে এক একটা চ্যাপ্টার হবে এবং চ্যাপ্টার গুলো ছোট ছোট হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনায়। আগামী ক্লাস আমাদের আগামী বুধবার যথাসময়ে ইনশাল্লাহ শুরু হবে। আজকে আমি অন্য আরেকটা ক্লাসে ছিলাম, এই জন্য আপনাদের ক্লাসটা শুরু করতে একটু ডিলে হয়েছে। তো নেক্সট বুধবার আমরা যথাসময়ে আমাদের ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালাম।